সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো ইনশাল্লাহ। 60-এর দশক থেকে বাংলাদেশের সঙ্গীত জগতের একটা পরিচিত নাম মোহাম্মদ খুরশিদ আলম, এবং আপনার অনেক জনপ্রিয় গান রয়েছে যারা দর্শক শ্রোতা এখন অবধি শুনে থাকেন এবং সবসময় পছন্দ করেন। এবং আপনি 21শে পদক পেয়েছেন, এবং সেই সাথে প্লেব্যাক হিসেবে 50 বছর আপনি অতিক্রম করেছেন। এই সময়ে এসে কি পার্থক্যটা দেখছেন? গানের ব্যাপারে যদি বলি, গানের যারা সুরকার, গীতিকার কিংবা সঙ্গীত পরিচালক, ছবির পরিচালক, প্রযোজকদের যে আন্তরিকতাটা ছিল, এখন সেই আন্তরিকতাটা একটু কম দেখতে পাই। আচ্ছা, 21শে পদক আমি 2018-তে পেয়েছি, কিন্তু 2017-তে আমি পেয়েছিলাম চ্যানলাই অ্যাওয়ার্ড। ওকে। আর 19-এ পেয়েছিলাম সিটি ব্যাংক, CITI NY একটা ব্যাংক, বাহ, এই পুরস্কার পেয়েছি। এবং আল্লাহর কাছে হাজার শুকুর যে এখন পর্যন্ত আমি গান করছি। বাহ। এবং দর্শক শ্রোতা এখন আপনাকে খুব বেশি পছন্দ করে। আপনি প্লেব্যাক গানের অফারটা কিভাবে পেয়েছিলেন? একটা কথা না বললে না, সেটা হলো আমি আধুনিক গানের শিল্পী ছিলাম না। আচ্ছা, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম 65 পর্যন্ত, 1965 পর্যন্ত। আমি তখন, এখন যেটা নাজিমউদ্দিন রোডে বোরহানুদ্দিন কলেজ, এইটা তখন ইস্ট পাকিস্তান রেডিও স্টেশন ছিল। সেখানে আমি ওই স্কুল ব্রডকাস্টিং বলে একটা অনুষ্ঠান হতো, যে তখন ঢাকায় যে নামকরা স্কুলগুলি ছিল, এখন সেগুলি বিলুপ্ত। তো আমি ছিলাম নবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের থেকে, ওইখান থেকে ম্যাট্রিক পাস করে ওইখান থেকে আমাকে পিক করলো, এবং বিভিন্ন স্কুল থেকে তারা, যারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত কিংবা পল্লীগীতি, লালন গীতি এগুলি গাইতে পারতো, কবিতা আবৃত্তি করতো, তাদের একটা ছাত্রদের নিয়ে, ছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠান, সেটা স্কুল ব্রডকাস্টিং। এটা 65 পর্যন্ত আমি রবীন্দ্রসঙ্গীত গাই। 65-এর পরে যখন রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড হয়ে গেল, তখন আমি বেতার কেন্দ্র ট্রান্সফার হয়ে আসলো শাহবাগ। তো শাহবাগে তখন আমি যাওয়া আসা করতাম, কিন্তু আমি তখন সত্যি কথা বলতে কি বাংলাদেশের কোনো শিল্পীর গান জানতাম না। তো ওইখানে হাদি ভাইকে দেখতাম, জব্বার ভাইকে দেখতাম, আর চিন্তা করতাম আমি কবে গান গাইতে পারবো। তা আমার দেশের একজন বড় ভাই ছিলেন খন্দকার ফারুক আহমদ সাহেব, নিজে একজন চলচ্চিত্রের মানে একনিষ্ঠ গায়ক ছিলেন। তো ওনাকে আমি একদিন বললাম যে ভাই, আমি তো আধুনিক গান জানি না, তো আমাকে দয়া করে যদি আধুনিক গান। উনি 2 দিনে 7টা গান শেখালেন, সেটাতে অডিশন দিলাম। অডিশন বোর্ডে ছিলেন ফেরদৌসী রহমান এবং আব্দুল হাসেব আর সমর দাস। তো যখন আমি অডিশন দিই, তখন সমর দাস যেই কথাটি বললো, সেটি বললো যে গলা ভালো, কিন্তু তুমি একজনকে কপি করো। এবং আমি একজন শিল্পীকে, পশ্চিমবঙ্গের একজন শিল্পীকে অনুকরণ করতাম। তো সমর দাস তখন জিজ্ঞেস করলো, তোমার ভয়েসটা খুবই ভালো, কিন্তু এই অনুকরণ যদি করো তাহলে তো কিছু লাভ হবে না। তো জিজ্ঞেস করলো আমাকে চিনছো কিনা। তা আমি সত্যি কথা বলতে কি তখন সমর দাস কি এটা জানতাম না। উনি খালি একটাই কথা বলেন যে আমি 6 তারে ব্যবসা করি। যখন বললেন 6 তারে ব্যবসা করি, তখন আমি বললাম যে হ্যাঁ, আপনাকে আমি চিনি, আপনি সমর দাস। আপনি কাকে অনুসরণ করতেন? ওইটা বলা যাবে না। আচ্ছা, ওইটা থাক, সিক্রেট। তো সমর দাস যখন বললো এখন চিনলি কী করে, আমি বললাম যে আমার এক বন্ধু আপনার কাছে গিটার শেখে, এবং গিটারে 6টা তার থাকে, হাওয়াইন গিটার। তো বললো যে থাকো কোথায়? আমি বললাম না, আমি আমার জন্ম উত্তরবঙ্গে, জয়পুরহাটে, কিন্তু আমি 6 দিন বয়সে আমি ঢাকার যেটা একদম হার্ট অফ দ্য সিটি বলা হতো তখন, কাজী আলাউদ্দিন রোড, নাজিরাবাজার বলতো, এবং হাজি সাহেবের বিরিয়ানির দোকান বলে সবাই চেনে, ওইখানে পিছনে বাসায় আমি থাকতাম। তো আমি নবপুর স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি, আর কলেজ অফ মিউজিক থেকে আমরা ফার্স্ট গ্রুপ মিউজিক কলেজ থেকে। তারপরে ডিগ্রি করতে গিয়ে আমার দেখি মিউজিক ডিগ্রি করেনি, তখন আমি জগন্নাথ কলেজ থেকে ডিগ্রি করি। এর আগে আমি 62, 63-তে পরপর 2বার, যেটা এখন যেটা এডুকেশন শিক্ষা সপ্তাহ বলা হয়, তখন ছিল এডুকেশন উইক, সেখানে রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিকের পরপর 2টা পুরস্কার পাই, 2বার ফার্স্ট হয়ে। আর আমার গানের সবচেয়ে বেশি আসার পিছনে কারণ ছিল আমার চাচা, মানে ডাক্তার আবু হাজে সাদুর রহমান, এবং আমার স্কুলের শিক্ষক শেখ ফজল স্যার, আর আমার স্কুলের বন্ধুবান্ধবরা। তো যখন 66-এ অডিশন দিলাম, তখন সমরদা বললো যে তুই তো কাজী আলাউদ্দিন রোডে থাকিস, তুই আমার বাসায় আসবি, এই যে অনুকরণ করার যে প্রবণতাটা, এটা আমি ঠিক করে দেব। তো উনি আমার আত্মীয় না, তো উনি আমাকে যেভাবে ট্রিট করলেন, ওনার বাসায় যখন আমি, আমার বাসা থেকে যেতে সাইকেলে যেতে 10 থেকে 15 মিনিট লাগতো, তো
তো প্রত্যেক দিনই উনি সা ধরে থাকতেন পিয়ানোতে, আচ্ছা। কখনো সা, কখনো রে, কখনো গা মা পা ধা নি সা। তো তখন একদিন ওনার বাবা ওনাকে বলছে ছেলেটাকে মেরে ফেলছিস, কারণ ওই সা 1 ঘন্টা না হলে উনি করতেন না, ওগুলোকে মানুষ করছে। তো 6 মাস ওনার কাছে এই যে অনুকরণ করার প্রবণতাটা যখন শেষ হয়ে গেল, তখন উনি বললেন ছেড়ে দিলাম, 10 জনের সঙ্গে গাবি, তোর ভয়েস আলাদা শোনাতে হবে। এই 67 আমার জীবনের প্রথম, এর ভিতরে আমি ছায়ানটে ভর্তি হয়েছিলাম, 2 বছর পড়ালেখা করেছি, উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি আজাদ রহমান সাহেবের কাছে, এবং রবীন্দ্রসঙ্গীত আমি কলেজ অফ মিউজিকে শিখেছি জাহিদুর রহিম সাহেবের কাছে এবং ফজলে ইসলামের সাহেবের কাছে স্কুলে, এই কলেজে। এবং বাফাত ছায়ানটে আমি শিখেছি আপনার উচ্চাঙ্গ সঙ্গীত আজাদ রহমান সাহেব এবং রবীন্দ্রসঙ্গীত অজিত রায়ের কাছে শিখে, তারপরে 67-এ প্রথম আমি তৎকালীন কমার্শিয়াল সার্ভিস, যেটা এখন বাণিজ্যিক কার্যক্রম বলা হয়, সেখানে একই দিনে আমার 2টি গান হয়, একই দিনে 2টি গান হয়। রিজনটা হলো যে শিল্পীর গান গাওয়ার কথা ছিল উনি অ্যাবসেন্ট ছিলেন। আচ্ছা। তো অ্যাবসেন্ট থাকার ফলে আমাকে ওই সুযোগটা দিলেন কর্তৃপক্ষ এবং আজাদ রহমান সাহেব নিজে। তো প্রথম গানের গীতিকার ছিলেন কবি সিরাজুল ইসলাম, এনার বাড়ি হলো কেরানীগঞ্জে। এটি গানটা ছিল আপনার, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। অত্যন্ত সিরিয়াস একটা গান, ঠিক আছে। আর ওই সঙ্গে আরেকটি গান গাওয়া হলো বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় গীতিকার প্রয়াত জীবন্নেসা জামাল। ওনার আরেকটি পরিচয়, উনি বগুড়ার যে বিখ্যাত কণ্ঠশিল্পী আঞ্জুমান্না বেগম ছিলেন তার বড় বোন। আর এখনও উনি জীবিত আছেন, ওনার মেয়ে জিনাত রেহানা, অত্যন্ত উনি একটা বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। তো ওনার গানটি হলো খুব ফাস্ট বিটে ছিল, সেটিও সুরকার ছিলেন আজাদ রহমান। চঞ্চল দুনয়ন বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ, এই গানটা ছিল। তারপরে আর আমাকে এই তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম গানটি অল ওভার পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে যে পাকিস্তানটা ছিল, সেলে 7 স্ট্যান্ড করে। তারপরে তখন আজাদ রহমান সাহেব যেটা করতেন, উনি তখন ব্যাচেলার ছিলেন, যতদিন বাসায় ওনার গান বাজনা যে সমস্ত গানই হতো সবগুলি গানে উনি তুলে দিতেন আমাকে। মানে প্রথম গান যেটি আমি সুযোগ হয়েছিল চলচ্চিত্রে গাওয়ার, সেটি একটা কোরাস গান ছিল। মূল শিল্পী ছিলেন সোহরাব ভাই। সোহরাব ভাই কিন্তু বেসিক্যালি নজরুল সঙ্গীতের শিল্পী, কিন্তু আজাদ রহমান সাহেব তাকে দিয়ে একটা মানে ব্যতিক্রম ধর্মী একটা গান গেয়েছিলেন। কিন্তু ওইটা গীতিকার ছিলেন কবি আইজুর রহমান সাহেব, ওনার বাড়ি কুষ্টিয়া। আচ্ছা। তো সেইখানে আপনার গান গাওয়ার পরে এই গানটি হলো, আমি এবং মিয়া মোহাম্মদ বদরুদ্দিন, উনি টিসিবিতে চাকরি করতেন এবং চিটং বাড়ি, আর আব্দুর রব বলে একজন শ্রীপুর বাড়ি, উনি সাংঘাতিক পপুলার ছিলেন পল্লী গীতির গানে। এই 3 জন আমরা গিয়েছিলাম। তো সোহরাব ভাই গান করতেছে, ওরে দেখ ভেবে তুই মন আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে ধন, আমরা তখন কোরাস ওরে দেখ ভেবে তুই মন। এইখান থেকে আজাদ রহমান সাহেব পিক করে তখন আমাকে একটা গানের জন্য শিলিগুড়ি, এই গানটি আমি প্রায় 4-5 দিন শিখেছিলাম। এবং ছবির নাম আগন্তুক, আর নায়করাজ রাজ্জাকের লিপি আমার জীবনের প্রথম গান। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, আর ইফতেখার আলম সাহেব ছিলেন এই ছবির প্রযোজক। তো যখন আমি গান গাইতে গেলাম, তখন প্রযোজক আজাদ রহমান সাহেবকে বলল যে আজাদ সাহেব আপনি শিল্পী চেঞ্জ করেন। তো তখন গান রেকর্ডিং হলো না। তখন রাজ্জাক সাহেব আবার ওইখানে, তখন কিন্তু ভালো কাজ করার জন্যে পরিচালক, প্রযোজক, প্রডিউসার সবাই একত্রে থাকতেন। তো যখন দেখলো যে আমার গান হলো না, তখন রাজ্জাক সাহেব ওনার বাসায় নিয়ে গেলেন। নিয়ে গিয়ে পরপর 3 দিন উনি দেখালেন যে উনি কীভাবে রাগলে কীভাবে রাগেন, হাসলে কীভাবে হাসেন, ওয়াইফের সঙ্গে কীভাবে কথা বলেন, কুকের সঙ্গে কীভাবে কথা, ড্রাইভারের সঙ্গে কীভাবে। এটা দেওয়ার পর তারপরে বললো যে খুশি সাহেব আপনার ভয়েস আমি লিপসিং করবো। এই 3 দিন পরে আবার এই আমার জীবনের প্রথম। আমরা কি গানটি একটু শুনতে পারি? অবশ্যই। এটা গীতিকার ছিলেন আমার চাচা ডাক্তার আবু হাদের সাদুর রহমান, আর সুরকার প্রয়াত আজাদ রহমান সাহেব, যার জন্য আজকে আমি খুশি দিলাম। সমর দাস এবং আজাদ রহমান সাহেব দুজনের জন্য, এবং বাংলাদেশের যত সুরকার আছে প্রত্যেকে আমাকে দিয়ে চেষ্টা করেছে গান করানোর, তাদের কাছে আমি কৃতজ্ঞ। গানটা গাওয়ার চেষ্টা করছি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত
আকাশখানি, কে আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। এটা আমার জীবনের প্রথম গান। বাহ, অসাধারণ। এই গানটি আপনার ক্যারিয়ারে কেমন প্রভাব ফেলেছিল? এরপরে আর আমার ছবির গানের জন্য আর কারো মানে অপেক্ষা করতো না। সেকেন্ডে যার সুরে আমি গান করেছিলাম উনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, প্রয়াত রবীন ঘোষ। আর থার্ড গান ছিল সত্যদার সাধারণ মেয়ের ছবিতে, আর রবীন ঘোষ সাহেবের সেটা পিচ ঢালা পথে, সেটা একটা খুব কমেডি গান। সেটা কমেডি গান কেন বললাম, যে চঞ্চল দুনয়নে গানটা এত ফাস্ট ছিল, তো ওইটার জন্য লোকে মনে করলো খুরশিদ আলমকে দিয়ে খালি ফার্স্ট গান গাওয়ালেই ছিল। তারপরে সত্যদা আমাকে গাওয়ালো সাধারণ মেয়ে ছায়া ছবিতে, নায়ক ছিলেন জাফর ইকবাল। সেটি জাফর ইকবাল লিপিয়েছিল, ওই খুব ফাস্ট বিটের একটা গান। তারপর থেকে আর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে। আচ্ছা, রেডিওতে গানের সুযোগ পেয়েছিলেন, আপনি অডিশন দিয়েছিলেন, অডিশনে কোন গানটি গেয়েছিলেন? অডিশনে কোন গান গেয়েছিলাম এটা তো ভুলে গেছি। প্রথম গানটা এটা যদিও মনে রাখা উচিত, কিন্তু ওই রেকর্ড যেটা করেছে ওই দুইটা মনে আছে। আচ্ছা, আগের যে রেডিওতে যখন অডিশন নেওয়া হতো তখন এক সময় ছিল, এখন কিছুটা পরিবর্তন হয়েছে বলে কি আপনি মনে করেন? না, এখন যারা শিল্পী আসছে, আমি অনেস্টলি বলি, শিল্পী যারা আসছে দে আর ভেরি ট্যালেন্টেড মানে সব দিক দিয়ে ট্যালেন্টেড। এখন অসুবিধা যেটা হলো, তারা হয়তো সঠিক শিক্ষক পাচ্ছে না। গান শেখার আগ্রহ প্রত্যেক শিল্পীরই আছে, কিন্তু তারা যে একজনের কাছে শিখবে সেরকম শেখানোর মতো যে একজন শিক্ষক দরকার, অবশ্যই দরকার। কারণ আমিও কিন্তু না শিখে আসিনি, ঠিক আছে? তো প্রপার গাইড করার জন্য যে একজন গার্জিয়ান দরকার, একজন অভিভাবক দরকার, সেই অভিভাবকটা আমরা যতটুকু ভালো ভালো লোকদের সঙ্গে সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ পাক, সেইটি কিন্তু এখনকার জেনারেশন যারা আসছে তাদের খুব একটা, আমার ব্যক্তিগত মনে হয় যে তারা এটা খুব ফিল করে যে তারা পাচ্ছে না, এক নাম্বার। আর দুই নাম্বার কথা হলো যে এখন যে মোবাইল আসছে, মোবাইলটা আমি আমার ফ্যামিলি দিয়ে আমি বলতেছি, আমি কাউকে পার্সোনালি বলি না। মোবাইলটা দিয়ে যেটা হয়ে গেছে, এখন লোকের শেখার আগ্রহটা একজন শিক্ষকের কাছ থেকে বেশি আগ্রহ হলো মোবাইল আমাকে কি বলছে, আমাকে দিক নির্দেশনা। রোডে যখন যাচ্ছি তখনও কিন্তু মোবাইলের নির্দেশে যাচ্ছি, যখন ডাক্তারখানা যাচ্ছি তখন ডাক্তার বলতেছে যে দুইটা ওষুধ লিখলো, তারপরে টিপ দিয়ে বলতেছে এটা সাইড এফেক্ট, এটা আছে, আবার চেঞ্জ করে দিয়ে আবার দেখা গেলো যে আরেকটা। এটা একটা সাংঘাতিক প্রবণতা আসছে এবং আমরা আস্তে আস্তে খুব নির্ভরশীল হয়ে গেছি। এটা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু আমার কথা হলো যে যতটুকু দরকার ততটুকু নেওয়া দরকার উচিত। আচ্ছা, আপনি জীবনে প্রথম যখন গান করেছিলেন কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন? আমি বলি যে তোমার দুহাত ছুঁয়ে স্বপ্ন দিলাম গানটা এবং চঞ্চল দুনয়নে বলো না খুঁজছো, এটা যেহেতু আমি সি গ্রেডের শিল্পী ছিলাম, তখন আমার সম্মানে ছিল 20 টাকা। আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, মা গো মা ও গো মা আপনার জীবনের সেরা একটি গান, এবং দর্শক শ্রোতা এটি সবসময় শুনে এসেছেন এবং দর্শক শ্রোতাদের এটা অনেক ভালো লেগেছিল। এই গানটির দুটি লাইন আপনার কণ্ঠে শুনতে চাইব। আসলে হয়েছে কি যে সত্যদা বাংলাদেশে একজন এমন সুরকার যে উনি সুর করতেন, যারা গান জানে তারাও যেন গাইতে পারে, এবং যারা গান জানে না, সেটা রিক্সাওয়ালা হতে পারে, বাসের ড্রাইভার হতে পারে, ট্রাকের ড্রাইভার হতে, তারাও যেন গাইতে পারে, এত ইজিভাবে উনি করতেন। আর সত্যদার যেটা হলো যে এই গানটি নায়ক রাজাকে লিপিয়েছিল, এবং আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগত বিশ্বাস, এবং এটি গাজী ভাই নিজেও বলতেন যে এই আপনার ছবির নাম ছিল সমাধি। কিন্তু যখন গানটি রিলিজ হলো, ছবির আগে কিন্তু বেতারে গানটি বাজানো ছিল, তখন লোকে বলতো যে তখন কাকরাইলে ছিল ছবির অফিস, ডিস্ট্রিবিউটারদের অফিস আর কি। তো তখন বলতো যে মাগোমা গানটা, মাগোমা যেটা আছে, তো ওইটা সত্যদার একটা খুব সাংঘাতিক গিয়েছিল, এবং এটা ইপসা স্টুডিও একটা ছিল কাকরাইলে, এখন যেটা কর ভবন। আমাদের তো কোনো ঐতিহাসিক, মানে আমি কোন স্কুলে পড়েছি, আমার ছেলে মেয়েকে বলতে গেলে বলতে হবে যে এটা ওয়ান্স আপন একটা নবপ্রগম্য হাই স্কুল ছিল। আমি কোথায় রেকর্ডিং করেছি ওইটাও কিন্তু সেই একই অবস্থা, মানে কোনোটা আমরা ধরে রাখিনি।
তো ইপসা স্টুডিও এখন কাকরাইলে যে কর ভবনটা আছে এইখানে আমার এই গানটি গাওয়ার সুযোগ হয়েছিল। রাত্রে 12টা পর্যন্ত গান হওয়ার পরে যখন শেষ হলো তখন সত্যতা আমাকে বলছিল এই গানে তুই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবি। তখন আমি ওনাকে বলছিলাম সত্যতা আমি কিন্তু জীবনে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য আমি গান গাই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি যারা জনগণ, দেশের জনগণদের জন্য আমি গান গাচ্ছি। তারা আমার সব কিছু, পুরস্কার হোক যেটাই হোক না কেন তারা আমার সব কিছু। এবং আমার ওই যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এটা ব্যাপারে গানের সঙ্গে আমি এটাকে একত্রিত করি না। তো ওইটা আপনার 1974 কিংবা 5 ফার্স্টের দিকে ছিল, গানটা গাওয়ার চেষ্টা করছি। এইটাও নায়ক রাজা গীতিকার, বাংলাদেশে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় প্রয়াত গাজী মাদুর সাহেব এবং সুরকার সত্য শাহ। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা, আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা, আমার বানাইলি তুই দিওয়ানা। বাহ, অসাধারণ। আসলে মাদেরকে নিয়ে যখন গান লেখা হয় তখন কিন্তু গানের অনুভূতিটাই পরিবর্তন হয়ে যায়। মা শব্দটা এমন একটা সেনসিটিভ জিনিস যেটা আমার মনে হয় যে মার গান, আমি প্রায় 50-এর উপরে মার গান গেয়েছি, সেটা বেতারে হতে পারে, চলচ্চিত্রে হতে পারে, 50-এর উপরে। কিন্তু দেখি যে প্রত্যেকটা গানই জনগণ এটা গ্রহণ করে। এটা আমার ভাগ্য না, এটা প্রত্যেক লোকেরই ভাগ্য। মা উপরে খুব সেনসিটিভ জিনিস একটা। তারপরে আমার এই যাবৎ 2008 পর্যন্ত আমি প্রায় 480 কিংবা 70টা ছবিতে গান গেছি। এবং একটা ছবিতে সব ওই মানে লালু ভুলু একটা ছবি, কাহিনিটা এমন যে মানে দুই বন্ধুর কাহিনী আর কি। এইখানে বোম্বেতে হয়েছিল আপনার দোস্তি, এটা আপনার পাকিস্তানে হয়েছিল হামরাহি, আর কলকাতায় হয়েছিল বাদশা নামে। এইখানে হয়েছিল লালু ভুলু নামে, ডক্টর নিরঞ্জন গুপ্তের লেখা। এটাতে আমার যে কয়টা গান আর কি ছবিতে সবচেয়ে 6টা বোধহয় গান ছিল। 6টা গানই আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এক ছবিতে 6টা গান গাওয়ার সবার ভাগ্যে হয় না। জনগণ যে গ্রহণ করেছে এটা যেন আমি কৃতজ্ঞ। আপনার পরিবারে কি কেউ গান করেন? আমার চাচা করতেন, আচ্ছা, চেষ্টা করেছিলেন, কিন্তু আমার দাদার জন্য হয় না, মানে আমার গ্র্যান্ডফাদারের জন্য হয়নি। উনি কোনোদিনই গান বাজনা পছন্দ করতেন না। এবং আমাকেও যে গান বাজনা আসছি এটাও আমার চাচার সঙ্গে শর্ত ছিল যে যদি গান বাজনা মানে আমার দাদার যে ধারণা ছিল যে গান বাজনা যারা করে তারা খুব স্পয়েল হয় আর কি, এটা একটা ধারণা ছিল। তা আমি বিশ্বাস করি যে খারাপ হওয়া ভালো হওয়া সেটা প্রত্যেকটা ডিপেন্ড করে নিজের কাছে। হ্যাঁ, কেন আমি যখনই যেটা করতে যাই সবসময় আমি চিন্তা করি যে আমার দাদার নাম কী ছিল, আমার বাবার নাম কী ছিল, আমার চাচার নাম কী ছিল। এটা সবসময় মনে করি। আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া যে এখন পর্যন্ত ঠিক আছে, মনে হয় ঠিক আছে। আচ্ছা, আপনার সন্তানদের মধ্যে কেউ গান করেন বা গান করতে ভালোবাসেন? আসলে সত্য কথাটা বলা উচিত বলে আমি মনে করি যে আমাদের দেশে গান করে সচ্ছলভাবে কেউ জীবনযাপন করতে পারে না। আমিও মনে করেছিলাম হয়তো গান করে পারা যায় যদি আমার ডিমান্ড খুব কম থাকে। এবং এখন আমি বিশ্বাস করি যে যদি ডিমান্ড কম থাকে চলা যায়। কিন্তু আমাকেও কিন্তু চাকরিতে যেতে হয়েছিল অনেক পরে। আমি বাংলাদেশের ব্যাপার হয়েছে যে এই দেশে বলে আমি একটা কথা বলি যে আমি যে গান করি, আমি বলি আমার সিনিয়র যারা ছিলেন, আমিও তো জুনিয়র ছিলাম, আমার সিনিয়র যারা ছিলেন আব্দুল জব্বার সাহেব, আব্দুল আলিম সাহেব, তারপরে আব্দুর রউফ, এম এ হামিদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, খন্দকার ফারুক, এদের কন্ট্রিবিউশন, বশির আহমদ সাহেব, মাহমুদ নবী সাহেব, এদের কন্ট্রিবিউশন অকল্পনীয়। আমি কি গান করেছি তার চেয়ে কোটি কোটি বার ভালো গান করেছেন, কিন্তু তাদের যে এন্ডটা, তাই না, প্রত্যেক দেশেই কিন্তু রয়্যালটি সিস্টেমটা চালু আছে পৃথিবীর সর্বত্র। সব বাদ দিয়ে আমি পার্শ্ববর্তী ভারতেও যদি বলি, পাকিস্তানেও কিন্তু রয়্যালটি সিস্টেম দেওয়া হয়। কিন্তু এইখানে যেই সরকারই আসে সেই সরকার কেন দেয় জানি না, তবে কেন দেয় না সেটা জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শিল্পীদের দিকে, খেলোয়াড়দের দিকে অনেক দৃষ্টি আকর্ষণ করেন। তবে আমি ব্যক্তিগতভাবে আরও খুশি হব যদি
উনি শিল্পীদের জন্যে কিংবা গীতিকারদের জন্য যারা যন্ত্রশিল্পী বাজায়, যন্ত্রশিল্পী এদের জন্য একটু কিছু যদি করতেন তাহলে হয়তো দেশ অনেক উপকৃত হতো। আচ্ছা, সকালে প্রভাতী কোনো গান যদি আমাদেরকে এগিয়ে আমি আমার খুব পছন্দের একটা গান শোনাচ্ছি। জি অবশ্যই। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সাহেব, সুরকার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় সুরকার প্রয়াত খন্দকার নুরুল আলম সাহেব। যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন। উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে, উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে, নিজের হৃদয় ঢেউয়ের আঘাতে নিজে করে মন্থন, ঢাকা কত ক্রন্দন। যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন। বাহ, খুব সুন্দর। সকালের মুহূর্তটা একদম পরিবর্তন হয়ে গেল। জি, অনেক ভালো লাগলো আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য, আমাদেরকে এত সুন্দর একটি সময় দিলেন। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। প্রথমে এটিএনকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তোমাকে অনেক ধন্যবাদ। আর যারা দেখছেন, একটা জিনিস বলবো যে আমার জন্য দোয়া করুন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। সেই সঙ্গে যদি কোনো ভুলভ্রান্তি হয় আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দয়া করে শিল্পীদের দিকে একটু লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পী এদের দিকে একটু খেয়াল করবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে দেশের সংস্কৃতি উন্নতি করে সেই দেশ সব দিক দিয়ে উন্নতি করে। আশা করি শিল্পীদের দিকে খেয়াল রাখবেন বলে বিশ্বাস করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।